সরকারের 6 মাসে বিভিন্ন খাতে সাফল্যের খতিয়ান, জোরে সোরে চলছে খাল খনন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ। আল কায়েদার তৎপরতা নিয়ে সতর্কতা আমলে নিচ্ছে না সরকার, এবছরই পে স্কেল বাস্তবায়ন, জুনের মধ্যে 5টি স্থানীয় সরকার নির্বাচন। দীর্ঘদিন পর কাটতে শুরু করেছে গ্যাস সংকট, রাজধানীর পাম্প স্টেশনগুলোতে স্বস্তি, সিএনজি চালিত যানবাহন চালকদের মুখে হাসি। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। ধ্বংসস্তূপ থেকে 6 মাসে দেশকে টেনে তোলার চেষ্টা করছে সরকার, জানিয়েছেন মন্ত্রী ও উপদেষ্টারা। তারা বলেন, নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ সহ সামাজিক নিরাপত্তা, অর্থনীতি সহ বিভিন্ন খাতে কাজ চলছে। বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতির সংকট কাটাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী কার্যালয়ের সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে মতবিনিময় সভায় সরকারের নানা কাজের খতিয়ান উঠে আসে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 6 মাস পূর্ণ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের। গেল 180 দিনে নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে কি কি কাজ করেছে সরকার, তা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আয়োজন করা হয় মতবিনিময় সভার। গত 6 মাসে সরকারের নেয়া নানা কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। এ সময় তিনি জানান, 16 বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচন ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা। প্রায় 13 লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান, এবং দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু হয়েছে। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথাও জানানো হয় মতবিনিময় সভায়। এখানে প্রতিফলন রয়েছে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল ঠিক সে অনুযায়ী যার প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের ইতিহাসে নজিরবিহীন যে সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষাকে ধারণ করে। সন্ত্রাস বিরোধী সংশোধিত যে অধ্যাদেশ সেটিকে সংসদে আইনে রূপান্তরের মাধ্যমে সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের মন্ত্রী উপদেষ্টারা জানান, নির্বাচিত সরকার হওয়ায় প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্র বিনির্মাণ করতে হচ্ছে নতুন করে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। কারণ এই সরকার নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার হওয়ার কারণেই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। 1825 দিনের জন্য আমরা ম্যান্ডেট পেয়েছি সরকার জনগণের কাছ থেকে, তার মধ্যে মাত্র 180 দিনের জন্য এখন জবাবদিহিতা করতে বসছি। আমাদের মেয়াদের একটা নির্দিষ্ট পর্ব অতিক্রম করতে থাকবো। আমরা যত সামনের দিকে এগোবো তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবো যথাযথভাবে, যা ঘোষণা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। মব কালচার সেইভাবে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে হয়েছিল সেই ধরনের মব কালচার নেই। তবে আমরা আপনাদের অ্যাসিওর করতে পারি এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। দেশ চলবে দেশের আইন অনুযায়ী এবং সেটাকেই আমরা এনফোর্স করবো ইনশাআল্লাহ। গত 17 বছরে বাপেক্সকে দুর্বল করে ফেলা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, সরকার চেষ্টা করছে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধানের। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে এটা ডিসরাপ্টেড হয়েছে। বহু দেশের সঙ্গে চুক্তি ছিল আমাদের, তারা রপ্তানিতে আগ্রহ নাই। অনেক জায়গা থেকে আমরা আমদানি করছি, কিন্তু সেখানে জাহাজ আসতে অনেক বিলম্ব হচ্ছে।
এর ফলে জনগণের কিছু কষ্ট হচ্ছে। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে। এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। কষ্ট হচ্ছে, আমরা সেই জন্য দুঃখিত, কিন্তু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি। সরকারের মন্ত্রী উপদেষ্টারা দাবি করেন, গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার চেষ্টা করেছে সরকার। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি সরকার দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে 180 দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে। এই সময়ে প্রান্তিক ও কম আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং বিভিন্ন পর্যায়ে ভাতা প্রবর্তন ও বাস্তবায়ন করা হয়েছে। দেশব্যাপী নদী ও খাল খনন, পুনর্খননও অব্যাহত রয়েছে। খাতভিত্তিক সহায়তা বাড়িয়ে মানুষের মাঝে ফিরিয়ে দেয়া হয়েছে স্বস্তি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চলতি 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। 17 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তার নেতৃত্বেই সরকার গঠিত হয়। ভোটের কালি মোচনের অনেক আগেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাত নির্ভর 180 দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। দায়িত্ব নেয়ার প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম চলমান রেখেছে। ক্ষুদ্র কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যা সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। একটা টিমওয়ার্ক রয়েছে, সেই টিমওয়ার্কের ভিত্তিতে আমরা কাজ করছি এবং আমরা ফলো আপ রাখছি যেন কোনোভাবেই দখল এবং দূষণ এর মাধ্যমে আমাদের এই নাগরিক জীবন ক্ষতিগ্রস্ত না হয়। সরকারের বিশেষ উদ্যোগে এবার সাধারণ হজ যাত্রীদের বিমান ভাড়া ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশে উচ্চ শিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে এবং বিমানবন্দর ও ট্রেনে হাই স্পিড ফ্রি ওয়াইফাই চালুর মাধ্যমে প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণ করা হয়েছে। টোটাল ম্যানিফেস্টো প্রমিসেসগুলো অল্প কিছু সময়ের ভেতরে, মানে 2 থেকে 3 বছর, বস্তু 4 থেকে 5 বছর এর ভেতরে হয়তো আমরা মিট করতে সক্ষম হব। তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন কুড়ি স্পোর্টসের কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য খাতে সরকার দ্রুত ও মানবিক উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রমবাজারগুলো পুনরায় চালু করতে সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের জন্য 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে।
অত্যাধুনিক গ্রাউন্ড মাস্টার 400 রাডার এখন ঢাকা থেকে 650 কিলোমিটার এবং বঙ্গোপসাগরে 833 কিলোমিটার পর্যন্ত আকাশ সীমা অতন্দ্র প্রহরীর মতো দিনরাত নজরদারিতে রাখছে। এর মাধ্যমে গভীর সমুদ্র সীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ফ্লাইং ওভারচার্জ থেকে উল্লেখযোগ্য রাজস্ব আহরণের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক মেগাসিটিতে রূপান্তর করতে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশ জুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল সহজ করা এবং একই সঙ্গে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 55 লাখ নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল সরবরাহ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রাথমিক পর্যায় থেকে ধারাবাহিক এবং পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম সফল করতে একটি নতুন মডেল তৈরি করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ও জাতীয় দলের খেলোয়াড়দের সম্মান দিয়ে সরকার ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু করেছে। আগামী 5 বছর জনগণের কল্যাণ অব্যাহত রাখতে প্রান্তিক পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল খনন কর্মসূচি। ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকার জোরে সোরে শুরু করেছে এই কাজ। 6 মাসের টার্গেটে এখন পর্যন্ত 1200 কিলোমিটারের মতো খাল খনন করা হয়েছে। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননে নতুন করে প্রকল্প নেওয়া হচ্ছে। যাচাই বাছাই শেষে এটি এখন একনেকে তোলার অপেক্ষায়। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, এ প্রকল্প থেকে কেউ লুটপাটের সুযোগ যেন না পায় সে বিষয়ে মন্ত্রণালয় সজাগ। আহমেদ সরওয়ারের রিপোর্ট। কৃষি জমিতে সেচ সুবিধা বাড়াতে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের অঙ্গীকার করেছিল বিএনপি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর 2026-এর 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের 54টি জেলায় এই কর্মসূচি শুরু হয়। এরই মধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে নিজে গিয়ে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। সরকারের 3 মন্ত্রণালয়ের 4টি সংস্থা প্রথম ধাপে 1204 কিলোমিটার খাল খননের লক্ষ্যে কাজ শুরু করে। এবারের নির্বাচনী ইশতেহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত খাল খনন কর্মসূচি পুনর্বাস্তবায়নের মধ্য দিয়ে 20,000 কিলোমিটার খাল খনন, পুনর্খনন ও পুনরুদ্ধার প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি ছিল বিএনপির। এই 6 মাসের মধ্যে 3 মাস আসলে প্রকৃতপক্ষে প্রথম দিকে আমরা কিছুটা কাজ করার সুযোগ পেয়েছি। বাকি 3 মাস তো এখন বৃষ্টি, বর্ষা, অতিবর্ষণের কারণে ইচ্ছা করলেই খাল খনন কর্মসূচি করা সম্ভবপর না। আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। আমাদের প্রায় 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি, সমাপ্ত করেছি। আমাদের নতুনভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে শেষ করেছি, একনেকে যাবে এবং প্রতি বছর যেন আমরা এটাকে কন্টিনিউ করতে পারি এবং আগামী 5 বছরের মধ্যে এই 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। অনেক এলাকায় নতুন খননের পর খালগুলোর মাধ্যমে স্থানীয় কৃষকদের সেচ সংকট কিছুটা দূর হয়েছে, সহজ হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। বিভিন্ন উপজেলায় এই প্রকল্পের কাজ শেষে অব্যবহৃত ও বেঁচে যাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার মাধ্যমে স্বচ্ছতার নজিরও তৈরি হয়েছে। সব দিক বিবেচনা করে আমাদের একটা যুগের সাথে তাল মিলিয়ে ডিজাইন করা হয়। সেই ডিজাইনের ভিত্তিতে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমরা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি এবং খালের 2 পাড়ে সেখানে স্লোপ যেন ঠিক থাকে। আরেকদিকে বৃক্ষরোপণ, এটাও আমাদের কর্মসূচির আরেকটা বড় অংশ, সেটা আমরা প্রায়োরিটি বেসিস কাজ করে যাচ্ছি। অতীতে লুটপাট হয়েছে, সেই ধরনের কোনো সুযোগ যেন কেউ না নিতে পারে
সেদিকে আমরা খুব বেশি সজাগ এবং সতর্ক থাকি। এ কর্মসূচির মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া 520টি নদী, হাজার হাজার খাল ও তাদের প্রাকৃতিক পানি প্রবাহ পুনরুদ্ধার ও সেচ ব্যবস্থার দক্ষতা বাড়বে, এমনটাই আশা সরকারের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। অ্যানি বলেন, তিস্তা প্রকল্প একটি চ্যালেঞ্জিং প্রকল্প, এর সাথে ভারতের স্বার্থ জড়িত, তাই এই বিষয়ে ভারতকেও চিন্তা করার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একসময় তিস্তাপাড়ের মানুষের গোলা ভরা ধান থাকলেও এখন শুধু হাহাকার। দ্রুত সময়ে সরকার দৃশ্যমান কাজ শুরু করবে বলে আশাবাদী তিনি। গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান। সেই তিস্তা পাড়ের হাহাকার যখন আমরা দেখি, আমরা জনপ্রতিনিধি, আমরা রাজনীতিবিদ, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। তাদের হাহাকার থেকে কত তাড়াতাড়ি আমরা মুক্ত করে আনতে পারবো। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে এই চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, অথবা আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। একটা সমন্বিত সমাধান আমাদের দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশে আল কায়দার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনটি পড়েননি, তবে পত্রিকার মাধ্যমে জেনেছেন। রিপোর্টে থাকা সতর্কতার বিষয়টি আমলে নিচ্ছে না সরকার। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এবছরই পে স্কেল বাস্তবায়ন করা হবে। এর আগে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামী জুনের মধ্যেই সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন আল কায়দা ঘাঁটি গড়ার চেষ্টা করছে এমন একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার সচিবালয়ে এ প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, অনুমান নির্ভর এমন প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। কথা বলেন জনপ্রত্যাশা পূরণে সরকারের অগ্রগতি প্রসঙ্গেও। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। গ্যাসের যে আমদানি নির্ভরতা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় সৃষ্টি হয়ে গেছিল, এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য দেশের অভ্যন্তরে এবং অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা অ্যাকশন করতে পারি। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এ বিষয়ে কাজ করছে সরকার। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর বিষয়ে বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, চলতি অর্থ বছরে 5টি স্থানীয় নির্বাচন করবে সরকার। ভালো কাজের সুফল মাঠ পর্যায়ে দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। সব মিলে আমি বলবো যে খুব একটা সন্তুষ্ট আমরা না, তবে কাজ যেগুলো শুরু করেছি এগুলো মাঠ পর্যায়ে যখন দৃশ্যমান হবে একটু সময় লাগবে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা বসে সময়টি নির্ধারণ করব। তবে আমি আবারও আপনাদের কাছে স্পষ্ট করছি যে চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে এবং এর কোনো ব্যত্যয় হবে না ইনশাআল্লাহ। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে
সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। বর্ষাকালে ঢাকার জলজট নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, দেশ জুড়ে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থাপনাগুলোতে দ্রুত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করবে সরকার। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের একটা রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘদিন পর কিছুটা ভোগান্তি কমতে শুরু করেছে রাজধানীর সিএনজি পাম্প স্টেশনগুলোতে। পাম্প স্টেশনের কর্মকর্তারা বলছেন, গ্যাসের চাপ বাড়তে থাকায় কমতে শুরু করেছে সিএনজি চালিত গাড়ির অপেক্ষার প্রহর। দ্রুত সমস্যা সমাধানে এখনই কার্যকর পদক্ষেপ দেখতে চান সিএনজি যানবাহন চালকরা। এদিকে আজই ঠিক হয়েছে কক্সবাজারের মহেশখালীর আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজির 2টি বয়লার। আগামীকাল আসছে এলএনজির নতুন আরও একটি কার্গো। রিপোর্ট মামুন আবদুল্লার। সোমবার সকাল 11টায় রাজধানীর মহাখালীর একটি সিএনজি পাম্প স্টেশনের চিত্র। অন্যদিনের মতো সিএনজি চালিত গাড়ির লাইন থাকলেও তা কিছুটা কম। গ্যাস পেতে আগের তুলনায় সময় কিছুটা কমায় স্বস্তি গ্রাহকদের। গতকালকে 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগছিল, আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে। সিরিয়াল ধরে দাঁড়ায় থাকার লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা, এরপরে আমরা 340 টাকা বা 50 টাকা গ্যাস কমে যায়, গ্যাস পাই 100-150 টাকা। অন্য দিনের তুলনায় এখনো কেবল লাগাইলাম, এখন কয় টাকার পাবো না পাবো কেমনি কম। আজকে তো একটু তাড়াতাড়ি আইছে, আর অন্য দিন তো 4 ঘন্টা 5 ঘন্টা করে লাগছে গ্যাস নিতে। কালকে একটা দিন মনে করেন কি 200 টাকা নিয়ে গেছি, তাহলে 3টা পোলা পান, একটা মায়া একটা পোলা আর একটা ছোট মায়া, এতে বাজার করতে আমার লাগে মনে করেন 700-800। গ্যাসের চাপ বেশি থাকায় খুশি পাম্প স্টেশনের কর্মকর্তা কর্মচারীরাও। জানান, অন্যদিন যেখানে গ্যাসের চাপ সর্বোচ্চ 80 PSI থাকতো, এখন সেটি কখনো কখনো 150 ছাড়িয়ে যাচ্ছে। এতে কমেছে ভোগান্তি। আজকে ডিউটিতে আমার 7টায় আরম্ভ করছি, তখন দেখা গেছে আমি 190, 200, 210 তুলে পেয়েছিলাম, এখন কিছুটা কমছে। আর এই দুর্যোগের সময় আসলে হুদায় 40-50 প্রেসারে স্টার্ট করতাম, দেখা গেছে এবারে যে 80 তুরি উঠতো। আজকে দেখলাম যে গ্যাসের প্রেশার মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। ওরা 4 লাইনে সবগুলা লাইনে গ্যাস দিচ্ছে, বুঝতে পারলাম ক্যাপাসিটি বাড়ছে। তো এখানে মেকানিক্যাল ডিলেটা কম হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে শিগগিরই গ্যাস সংকট কেটে যাবে বলে আশা স্টেশন কর্তৃপক্ষের। আজকে সকাল থেকেই প্রেশার মোটামুটি ভালো, কাস্টমার নিয়ে সন্তুষ্ট, আর আমরাও দিয়ে অনেকটা খুশি। এর আগে যে অবস্থা ছিল তাতে দেখা যায় অনেক কাস্টমার আইসা আমাদের স্টাফদের সাথে হাতাহাতি শুরু করে দিত। কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গত 21 জুলাই হঠাৎ কমে যায় গ্যাসের সরবরাহ। দৈনিক 3800 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় তৈরি হয় ঘাটতি। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত নিরাপত্তা, সুন্দর পরিবেশ ও অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় শিক্ষার্থীরা বিদেশমুখী হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর সরকার। বনানীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত বাংলাদেশ ফোরামের অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিপুল জনসংখ্যা, যানজট, পরিবেশ দূষণ ও নিরাপত্তাজনিত নানা কারণে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে উচ্চশিক্ষায় আসতে আগ্রহী হচ্ছে না। এ সময় তিনি পরিসংখ্যান নিয়ে কাজ করা সংস্থাগুলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাফল্য নিয়ে কাজ জরিপ করার আহ্বান জানান। আরও জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর কথা ভাবছে সরকার। এ সময় শিক্ষা খাতে সকল স্টক হোল্ডারদের এক হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। সেখানে আমি প্রপোজ করেছি যে সবচেয়ে ইজি ওয়েতে যেন ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট হয়। এটা আগামী 2-1 ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে এটা পাস হয়ে আসবে। প্রাইমারি যে বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল সেটাকেও আমরা ইতিমধ্যে শুরু করেছি। তারপরে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা শুরু করেছি। তারপরে আমরা শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। শিক্ষক নিয়োগের মোটামুটি প্রস্তুতি সব ক্ষেত্রেই সমাধান শুরু হয়েছে। বিকজ অফ দ্য জব, এই অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। ধরুন, প্রাথমিক স্কুলে 32,000 হেডমাস্টার নেই 2017 সাল থেকে, এখন 38,000 হেডমাস্টার নেই। সেটা মামলা আমরা নিষ্পত্তি করেছি।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মহানগরীর চকবাজার, কাতালগঞ্জ, বাকুলিয়া, হালিশহর সহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলজট। এতে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষজন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 189 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আরও কয়েকদিন বৃষ্টিপাতের আভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল, নকল ওয়েবসাইট ও কিউআর কোড তৈরি করে জাল সনদ তৈরির সাথে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ। পুলিশের চট্টগ্রাম জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বাঁশখালী ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানিয়েছেন, বিদেশগামী এক ব্যক্তির অভিযোগ তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পান তারা। দ্রুত ও সহজে পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে 1,20,000 টাকা নেয় চক্রটি। পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্রকৃত পুলিশ ক্লিয়ারেন্সের আদলে একটি সনদ তৈরি করা হয়। সনদটি বিশ্বাসযোগ্য করতে প্রকৃত কিউআর কোডের আদলে নকল কিউআর কোড এবং একটি নকল ওয়েবসাইট তৈরি করে চক্রটি। যাচাইয়ের পর সনদটি জাল হিসেবে শনাক্ত হয়। পরে অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। চক্রের বাকি সদস্যকে গ্রেফতারে অভিযান চলছে। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে গাড়ি চালক সজীব হত্যায় 3 আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের 5ম অতিরিক্ত মহানগর দায়রা জজের আদালতে হবিগঞ্জের বানিয়াচঙ্গের নুরুল আমিন, কুমিল্লা দেবিদারের মোহাম্মদ শাহজাহান এবং ফেনীর নুরুল আলম টুটুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে টুটুল আদালতে উপস্থিত ছিল, অন্য দুজন পলাতক। 2021 সালের 27 অক্টোবর পাহাড়তলী থানার টোল রোডের পূর্ব পাশে কৃষি জমি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি নোয়াখালীর চাটখিলের বাসিন্দা গাড়ি চালক সজীবের বলে শনাক্ত হয়। 2021 সালের 17 অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। 27 অক্টোবর তার লাশ উদ্ধার করা হয়। তদন্ত শেষে পুলিশ 3 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। 2023 সালের 11 অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এদিকে নারায়ণগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতেই দুপুরে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো মোহাম্মদ অনিক, মোহাম্মদ আকাশ খান ওরফে সাইদুর রহমান ও বাবু ওরফে চান্দি বাবু। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাগেরহাটের দশানী রামপাল মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার কাজ ফের শুরু হয়েছে। শহরের দশানী এলাকায় এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। উপস্থিত ছিলেন বাগেরহাটের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, মোহাম্মদ আব্দুল আলিম সহ সংশ্লিষ্টরা। গত 17 বছরে জনগণ প্রশাসনের কোনো সেবা পায়নি। বিএনপি সরকার গঠনের পর জনগণ যেন তাদের কাঙ্ক্ষিত সেবা পায় সেই চেষ্টা করা হচ্ছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 3 আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জে জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের নতুন ভবন পরিদর্শন ও জিআর প্রকল্পের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেন, দেশ পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবার সঙ্গে পরামর্শ করতেন। রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। কালাদি এলাকায় এই কর্মসূচির সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক ছাড়ে বিক্ষুব্ধরা। হবিগঞ্জের চা বাগান এলাকায় প্রসূতি এবং শিশুদের পুষ্টিসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে সীমান্তিক মোমেন্টাম প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পাপি আক্তার। সভায় জেলা স্বাস্থ্য বিভাগ এবং চুনারুঘাট ও বাহুবল উপজেলার বিভিন্ন বাগানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র্যালি হয়েছে। উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য SM জিলানী। সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে 5000 গাছের চারা বিতরণ করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।